বাংলাদেশের পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে। ভারতের স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার রেড রোডে বিশেষ মার্চ। চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে উত্তাল ভারত। পশ্চিমবঙ্গে রাত দখল কর্মসূচিতে রাজপথে হাজারো নারীর মিছিল। রাজ্যের স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি। এবার কামালা হ্যারিসের হাসি নিয়ে কটাক্ষ করলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জাল টিকিটে নির্বাচন করছেন ডেমোক্র্যাটরা, অভিযোগ রানিং মেট জেডি ভান্সের। পাকিস্তান জুড়ে ইন্টারনেট বিভ্রাট ব্যাহত, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ব্যাখ্যা নেই কর্তৃপক্ষের। সরকার বিরোধী আন্দোলনের শঙ্কাই কারণ বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি। আন্তর্জাতিক সময়ের শুরুতেই দেশের খবর। আদালতে নেওয়া হয়েছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি চলে যাব তার কাছে। সাদিক, আসলে কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা মহানগর যে হাকিম আদালত, যেটা বা সিএমএম কোর্ট বলা হয়, সেখানে কিন্তু আসলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক ডেপুটি স্পিকার শামসুজ্জামান টুকু সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যে নেতা সৈকত, তাকে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন যে আসলে গারদখানায় আনা হয়েছিল, এখন কিন্তু আদালতে তোলা হচ্ছে। এবং পল্টন থানার যে হত্যা মামলা, এই হত্যা মামলায় কিন্তু যে রিক্সা চালক মারা গেছিল, এই হত্যা মামলায় তাদেরকে 10 দিন করে রিমান্ড চাইবে পুলিশ, এবং সেজন্য কিন্তু দেখতে পাচ্ছেন আদালতে তোলা হবে। আমরা দেখেছি আসলে এই আদালত প্রাঙ্গণে আসলে সকাল থেকে কিন্তু মানুষের উৎসুক জনতা এবং আইনজীবীদের ভিড় ছিল, এবং নিরাপত্তা নিশ্চিতে কিন্তু দেখা যায় আদালতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা কিন্তু রয়েছেন সতর্ক অবস্থায়। এখানে কিন্তু যারা ক্ষুব্ধ আইনজীবী তারা কিন্তু নানাভাবে স্লোগান দিচ্ছেন যে আসলে জুনায়েদ আহমেদ পলকের তারা ফাঁসি দাবি করছেন। এবং আমি যদি একটু এজাহারের বিবরণীটা দেই, যে এই মামলাটি হয়েছিল 20 তারিখ, 19 তারিখ আসলে হত্যাকাণ্ড হয়েছিল। যে ঘটনাটি এখানে মামলার এজাহারে বলা হয়েছে যে আসলে কামাল মিয়া নামে একজন রিক্সা চালক, যিনি পল্টন এলাকায় ছিলেন, এবং সেই কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যে পুলিশের সংঘর্ষ হয়েছিল, এবং সেই আন্দোলন চলাকালে তাদের আন্দোলনকে দমিয়ে রাখতে পুলিশ যে গুলি চালিয়েছিল এবং তাদের সাথে যে সংঘর্ষ হয়েছিল, এই সংঘর্ষে কিন্তু দেখা যায় তারা এই সংঘর্ষে কামাল মিয়া গুলিবিদ্ধ হয়, রিক্সা চালক, এবং তখনই কিন্তু তাকে গুলিবিদ্ধ হওয়ার পর তার স্ত্রী যখন খবর পায়, যে ফাতেমা তার স্ত্রী, তখন কিন্তু তার স্ত্রী তাকে তার উদ্ধার করে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, এবং সেখানে নেওয়ার পরবর্তীতে কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এবং এই ঘটনায় পরদিন মামলা করে এই পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়, এবং এই মামলায় কিন্তু এই জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক ডেপুটি স্পিকার শামসুজ্জামান টুকু এবং ছাত্রলীগ নেতাকে সৈকতকে কিন্তু আজকে নিয়ে আসা হয়েছে, এবং তাদের নির্দেশেই, তাদের উস্কানিতেই এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে বলে এই বিষয়গুলি সার্বিকভাবে সবকিছু জানতেই আজকে আদালতে এটার সাথে আরও কারা কারা জড়িত আছেন এবং তাদের নির্দেশে হয়েছে এই সব বিস্তারিত জানতে কিন্তু তাদেরকে 10 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে, এবং সেই বিষয়ে কিন্তু শুনানি হবে কিছুক্ষণ পরেই। আমরা শুনানির পরবর্তীতে আমরা জানতে পারবো যে আসলে এই বিষয়ে পরবর্তী আদেশ দিবেন আদালত। আমরা দেখলাম যে আসলে ঢাকা মহানগর হাকিম আদালত অর্থাৎ সিএমএম কোর্টের দোতলায় কিন্তু এই এজলাসে নেওয়া হয়েছে, এবং আসামিদেরকে কড়া নিরাপত্তায় ডিবি অফিস থেকে কিছুক্ষণ আগে আনা হয়েছে, এবং সেখানে কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা আসলে যেটা জানতে পেরেছি যে 5 তারিখ, যে 5 আগস্ট যে গণ অভ্যুত্থান হয়, এবং এরপরেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। এর পরপরই কিন্তু দেখা যায় যে একে একে আগের যে সরকারের যে এমপি মন্ত্রী যারা ছিলেন তারা অনেকেই বিদেশ চলে গেছেন, এবং কেউ কেউ গা ঢাকা দিয়েছেন। এর মধ্যে কিন্তু জুনায়েদ আহমেদ পলক সহ যারা আছেন একে একে কিন্তু তাদেরকে যেসব তাদের মামলায় আনা হচ্ছে, এবং আজকে তাদেরকে যে মামলায় আনা হয়েছে হত্যা মামলা, এখানে কিন্তু আসলে যেটা বলা হচ্ছে যে এই যে রিক্সা চালক যে নিহত হয় এবং এখানে গুলিবিদ্ধ হয়েছিল, এই বিষয়টা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা
গতকালকে দেখেছি যে আসলে সরকারের আরও গুরুত্বপূর্ণ যে এই দুই ব্যক্তি তাদের বিরুদ্ধেও এরকম হত্যা মামলা হয়েছিল, সালমান এফ রহমান এবং আরেকজন সাবেক আইনমন্ত্রী, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো আইনজীবী ছিলেন না। আজকের বিষয়টাও কিন্তু সেই রকম বিষয়টাই কিন্তু সাধারণ আইনজীবীরা বলছেন যে তাদের পক্ষে যেন কোনো আইনজীবী না দাঁড়ায়, এরকম যাদের নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে তাদের যেন সর্বোচ্চ সাজা দেওয়া হয়, সেই জন্য কিন্তু সাধারণ আইনজীবীরা আসলে এখানে বিক্ষোভ করেছেন। তারা চাচ্ছেন যে আসলে যাদের নির্দেশে, যাদের উস্কানিতে এরকম আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী দ্বারা এরকম একটা আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলনকে দমিয়ে রাখার জন্য গুলি চালানো হয়েছে এবং এতে করে শুধুমাত্র যে সাধারণ মানুষ, রিক্সা চালক যে তারাই যে মারা গেছে তা নয়, বিভিন্ন সময় কিন্তু শিক্ষার্থী সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান। বিস্তারিত জানতে এবং দেখতে চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে। বাংলাদেশের পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটির ৭৮তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় দেয়া ভাষণে এই মন্তব্য করেন মোদী। এদিকে কলকাতার ঐতিহাসিক রেড রোডে বিশেষ মার্চ পাস্ট প্রদর্শন দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। নানা বৈচিত্র্যে ঠাসা ১৪০ কোটি মানুষের দেশ ভারত। বৃহস্পতিবার যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হয় দেশটির ৭৮তম স্বাধীনতা দিবস। সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা আয়োজনের মধ্যে প্রধান আয়োজন ছিল দিল্লির লালকেল্লার। বৈশ্বিক জটিল পরিস্থিতির মুখে স্বাভাবিকভাবেই এই আয়োজনে সবার নজর ছিল বিশ্বের অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক দেশটির প্রধানমন্ত্রীর ভাষণের দিকে। প্রধানমন্ত্রী হিসেবে টানা ১১তম ভাষণে মোদী যেমন বলেন নিজের দেশের সংস্কারের কথা, তেমনি কথা বলেন প্রতিবেশী দেশগুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে। बांग्लादेश में जो कुछ भी हुआ है उसको लेकर पड़ोसी देश के नाते चिंता होना, मैं इसको समझ सकता हूं। मैं आशा करता हूं कि वहां पर हालात जल्द ही सामान्य होंगे। এছাড়া সম্প্রতি কলকাতার একজন নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা যখন গোটা দেশে নারী সুরক্ষার প্রতিবাদে উত্তাল, নরেন্দ্র মোদীও দেশবাসীর সুরে সুর মেলান, বলেন নারী সুরক্ষার কথাও। ऐसे कानूनों को आधुनिक समाज में कोई स्थान नहीं हो सकता है। রাষ্ট্রীয় আয়োজন ছিল কলকাতার ঐতিহাসিক রেড রোডেও। বুধবার রাতে যে রাজ্যের নারীরা রাত দখল শিরোনামে নারী সুরক্ষার দাবিতে পথে নেমেছিলেন, সেই রাজ্যের নারী সুরক্ষায় নারী পুলিশের বিশেষ বাহিনীর মার্চ পাস্ট প্রদর্শন দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট স্বাধীন হয় বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এদিকে ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসের প্রথম প্রহরের আগেই গোটা দেশ নজিরবিহীনভাবে নারীদের মিছিলের সাক্ষী হলো। সম্প্রতি কলকাতার সরকারি হাসপাতালের নারী চিকিৎসককে নির্যাতনের পর হত্যার প্রতিবাদে রাত দখল শিরোনামের এই কর্মসূচি। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। চিকিৎসক হত্যার প্রতিবাদে বৃষ্টি মাথায় নিয়েই গভীর রাতে পশ্চিমবঙ্গের রাজপথে নারীরা কলকাতা শহর থেকে শুরু করে রাজ্যের জেলায় জেলায় প্রতিবাদে সামিল তারা। যাদবপুর একাডেমি অফ ফাইন আর্টস, কলেজ স্ট্রিট সহ উত্তর দক্ষিণ কলকাতা, এমনকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনেও নারীরা নামেন মোমবাতি হাতে। স্বাধীনতার ৭৮ বছর পরও এখনো অব্দি আমাদের বেসিক রাইট টু লাইফ, বেসিক রাইট টু সিকিউরিটির জন্য আমাদেরকে লড়তে নেমতে পথে নামতে হচ্ছে। একটা মানুষ হয়ে যদি আমরা মেরুদণ্ডহীন হয়ে থাকি, তাহলে তো সেটা কখনো একটা মানুষের বিবেকটা থাকবে না। এখন আমরা প্রত্যেকটা স্টেপিং এ লাঞ্ছিত হই। আমরা চাইছি সকল মানুষের নিরাপত্তা। ব্যানার, প্ল্যাকার্ড হাতে জড়িতের শাস্তির দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা। অনেকেই আবার প্রশাসনের চরম গাফিলতির অভিযোগও তোলেন। ৯ আগস্ট রাতে উত্তর কলকাতার আরজিকর হাসপাতালে দায়িত্বরত নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। এই খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে গোটা ভারত। প্রতিবাদে রাস্তায় নামেন চিকিৎসকরা, ডাক দেন কর্মবিরতির। জড়িতকে খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এরই মধ্যে মামলার দায়িত্ব পেয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। নিজ দল রিপাবলিকানদের রোষের মুখে থেকে আবারও ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসকে ব্যক্তিগত আক্রমণ করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার কামালার হাসি নিয়ে কটাক্ষ করেছেন তিনি। একই সঙ্গে মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অভিবাসন নীতি সহ বিভিন্ন খাতে বাইডেন প্রশাসনের নানা ব্যর্থতা তুলে ধরেন। অন্যদিকে কামালা ওয়ালস জাল টিকিটে নির্বাচন করছেন বলে অভিযোগ করেন ট্রাম্পের রানিং মেট জেডি ভান্স। যুক্তরাষ্ট্র জুড়ে নির্বাচনের আমেজ চলছে, প্রার্থীদের প্রচারণার জোয়ার। পাল্টাপাল্টি অভিযোগের শেষ নেই প্রার্থীদের। এরই মধ্যে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসকে জাতিবর্ণ নিয়ে কটাক্ষ করে নিজ দল রিপাবলিকানদের রোষের মুখে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরেও থেমে নেই কামালা ও বাইডেন প্রশাসনকে নিয়ে তার কটূক্তি। বুধবার মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অভিবাসন নীতিসহ বিভিন্ন খাতে বাইডেন প্রশাসনের নানা ব্যর্থতা তুলে ধরেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় বক্তব্যের সময় কামালা হ্যারিসকে কটাক্ষ করে ট্রাম্প বলেন, কামালার হাসি দেখলেই বোঝা যায় তিনি নিজেই একটা সমস্যা। ক্ষমতায় আসলে দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য ফেডারেল জমিগুলো খনন এবং পাইপলাইনের অনুমতি প্রক্রিয়া সহজ করবেন বলে ভোটারদের প্রতিশ্রুতি দেন ট্রাম্প। এদিকে মিশিগান অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স দাবি করেন, ডেমোক্র্যাটদের ভোটে মনোনয়ন না পেয়েই জাল টিকিটে প্রচারণায় নেমেছেন হ্যারিস ওয়ালস। এছাড়া কামালা হ্যারিসের বিশ্ব নেতাদের মোকাবিলার ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন ভ্যান্স। এমনকি ট্রাম্পের সুরে সুর মিলিয়ে বলেন, বাইডেন প্রার্থিতা প্রত্যাহারের পর থেকে কামালা তেমন কোনো বড় গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি। নাদিম মারজান, সময় সংবাদ। পাকিস্তান জুড়ে দেখা দিয়েছে ইন্টারনেট বিভ্রাট। দেশটিতে ইন্টারনেটের গতি কম থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে মারাত্মক সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা। এর কোনো ব্যাখ্যা এখনো দিতে পারেনি দেশটির টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকার বিরোধী আন্দোলনের সংখ্যা থেকে ইচ্ছে করেই ইন্টারনেটের গতি কমিয়েছে শাহবাজ সরকার। নানা ইস্যুতে উত্তাল পাকিস্তান। দেশটির বিভিন্ন শহরে প্রায় প্রতিদিনই কোনো না কোনো দাবিতে হচ্ছে প্রতিবাদ বিক্ষোভ। তবে সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই এর সরকার বিরোধী আন্দোলনের ডাক। তাদের নেতা ইমরান খানকে মুক্তি না দিলে দ্রুত সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ার দিয়েছে দলটির নেতাকর্মীরা। এমন অবস্থার মধ্যেই পাকিস্তানে দেখা দিয়েছে ইন্টারনেট বিভ্রাট। দেশটির গণমাধ্যমগুলো বলছে, ইন্টারনেট সচল থাকলেও এর গতি অনেক কম। এতে বিঘ্নিত হচ্ছে ব্যবসা বাণিজ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারেও মারাত্মক সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা। তবে কেন এমন ঘটছে এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি পিটিএ। এ বিষয়ে মুখে যেন কুলু পেটেছে পাকিস্তানের শাহবাজ সরকারও। যদিও ইন্টারনেট বিভ্রাটের কারণে সরকারকে দায়ী করছেন দেশটির নেটিজেনরা। তাদের অভিযোগ, নেটের গতি কমিয়ে সরকার কেবল যোগাযোগকে বাধা দিচ্ছে না, বরং মানুষের মৌলিক অধিকার হরণ করছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের আগে জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বন্ধ করা হয়। এখনও সেটা বন্ধই রয়েছে, যদিও ভিপিএন ব্যবহার করে মাধ্যমটি ব্যবহার করছেন ব্যবহারকারীরা। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইচ্ছে করে ইন্টারনেটের গতি কমিয়েছে শাহবাজ সরকার। সামাজিক মাধ্যম ব্যবহার করে সরকার বিরোধী জোরালো আন্দোলনের সংখ্যা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়। রাহানুল রানা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আবারও যাচ্ছি দেশের খবরে। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা তানভীর হাসান সৈকতের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ বিষয়ে কথা বলছেন আইনজীবীরা। সরাসরি যাচ্ছি সেখানে। সভাপতি, এই মামলায় আজ 10 দিনের রিমান্ড চাওয়া হয় টুকু, তারপর পলক এবং ছাত্রলীগের 2 জন ক্যাডারের বিরুদ্ধে, এবং মাননীয় আদালতে উভয়কে শুনানির পরে আদালত সন্তুষ্ট হয়ে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা চাই যে এই যে রিমান্ড মঞ্জুর করা হয়েছে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে, এবং কিভাবে কাকে হত্যা করলো, কে হুকুমদাতা ছিল, সেই হাসিনা সহ সবার বিরুদ্ধে তদন্তে প্রকাশ হবে, এবং আমরা সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আশা করি পাবো, এবং আমরা তাদের সবার মৃত্যুদণ্ড কামনা করি। সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন যে সাবেক অবৈধ সরকারের আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক
এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত রনি, এই তিনজনকে আজকে পল্টন থানার মামলায় ৩৪/৭/২৪ মামলায় বিজ্ঞ আদালতে হাজির করা হয়। এই মামলা একটি হত্যা মামলা। এই হত্যা মামলায় তাদেরকে এই আদালতে উপস্থাপন করা হয় এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতকে রিমান্ড পিটিশন দিয়ে বলেন যে এই মামলায় ছাত্র আন্দোলনে নেট বন্ধ করেছে। নেট বন্ধ করে রাখার ফলে সারা বাংলাদেশকে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে, সারা পৃথিবীকে বাংলাদেশের সঙ্গে বিচ্ছিন্ন করে রেখেছে এবং এতে করে মানুষের কোটি কোটি মানুষের টাকা লস হয়, যোগাযোগ হয় না এবং ছাত্র আন্দোলনে অনেক মানুষ নিহত হয়, ছাত্র জনতা নিহত হয় এবং অনেক স্কুল কলেজ গোয়িং ছাত্ররাও নিহত হয়। এই আসামিরা তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এই হত্যাকাণ্ড এবং আইসিটি আইন ভঙ্গ করে বাংলাদেশকে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করার কারণে বাংলাদেশের সিএমএম কোর্ট প্রাঙ্গণে কথা বলছিলেন আইনজীবীরা। সময় টিভির ফেসবুক পেজ দেখতে থাকুন এর বিস্তারিত জানার জন্য। দেখছেন আন্তর্জাতিক সময়ে। যে কোনো মুহূর্তে গুপ্ত হত্যার শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা চালানোই তার মৃত্যুর কারণ হতে পারে বলে ধারণা করছেন তিনি। মিশরীয় নেতা আনোয়ার সাদাতের নজির টেনে মার্কিন কংগ্রেস সদস্যদের সামনে নিজের আতঙ্ক প্রকাশ করেন সালমান। দীর্ঘ 5 বছর বন্ধ থাকার পর পর্যটনের জন্য খুলে দেওয়া হচ্ছে উত্তর কোরিয়ার সীমান্ত। ডিসেম্বরে পর্যটকদের জন্য উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং সহ আরও কয়েকটি শহর খুলে দেওয়া হবে। করোনা মহামারীর কারণে প্রায় 5 বছর উত্তর কোরিয়ার সীমান্ত বন্ধ ছিল। জানা গেছে শুধু যুক্তরাষ্ট্রের নাগরিক ছাড়া বিশ্বের সব দেশের নাগরিকদের পর্যটনের জন্য অনুমতি দিয়েছে উত্তর কোরিয়ার সরকার। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে। ভারতের স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার রেড রোডে বিশেষ মার্চ। চিকিৎসকের ধর্ষণের পর হত্যার প্রতিবাদে উত্তাল ভারত। পশ্চিমবঙ্গে রাত দখল কর্মসূচিতে রাজপথে হাজারো নারীর মিছিল। রাজ্যের স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি। এবং এবার কামালা হ্যারিসের হাসি নিয়ে কটাক্ষ করলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জাল টিকিটে নির্বাচন করছেন ডেমোক্র্যাটরা, অভিযোগ রানিং মেট জেডি ভ্যান্সের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর থাকছে সময় সংবাদ। সঙ্গে থাকুন সময়ের।